আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আমার স্কুলে স্বাগতম। আমি আজকে কথা বলবো অনুশীলনী 1.1 এর 3 নম্বর যে প্রশ্নটা আছে, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ তোমার কাছে একটা সংখ্যা দেয়া থাকবে, এই যে যেমন এখানে 147 দেয়া আছে প্রথম প্রশ্নটাতে, বলতে এই 147 কে এমন একটা ছোট্ট অঙ্ক দ্বারা গুণ করতে হবে, একটা ছোট্ট সংখ্যা দ্বারা গুণ করতে হবে, গুণ করলে গুণফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা আগে যে একটা ভিডিও ছিল তোমাদের এই চ্যাপ্টারের উপরে, সেই ভিডিওতে বলেছিলাম বর্গ সংখ্যা কাকে বলে। কোন একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলটা পাওয়া যায় সেটাকে বলা হয় বর্গ সংখ্যা। যেমন ধরো 3 আছে, 3 কে যদি তুমি 3 দ্বারা গুণ করো আসতেছে 3 × 9, তাহলে 9 হচ্ছে একটা বর্গ সংখ্যা 3 এর। তো এখানে তোমাকে গুণ করতে হবে, কোন একটা সংখ্যা দ্বারা গুণ করলে হচ্ছে গুণফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে সংখ্যাটা দেওয়া থাকবে প্রশ্নে, যেমন এখানে 147 দেওয়া আছে, 147 এর তুমি হচ্ছে মৌলিক উৎপাদকগুলো বের করে নিবা। তো আমরা কিভাবে 147 এর মৌলিক উৎপাদকগুলো বের করতে পারি? ধরো 147 কে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে মৌলিক উৎপাদক, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, 2 দ্বারা যদি ভাগ করি, এটাকে 2 দ্বারা ভাগ করলে যাবে না। কেন? কারণ 147 যে বিজোড় সংখ্যা, আমরা 3 দ্বারা ভাগ করার চেষ্টা করি। আসো 3, তো 3 দ্বারা ভাগ করলে 147 কে আসবে হচ্ছে 147 কে 3 দ্বারা ভাগ করা, 3 × 12 থাকতেছে 2 7, 3 নং 27, তাহলে আসতেছে 49। 49 কে এখন আবার 3 দ্বারা ভাগ করার চেষ্টা করো, তাহলে আমরা যদি 49 কে 3 দ্বারা ভাগ করার চেষ্টা করি, 49 ভাগ 3, 3 একে 3 নামবে 1 9, 3 6 18। দেখো 49 কে 3 দ্বারা ভাগ যাচ্ছে না, 3 এর উপরে 4 যৌগিক সংখ্যা যাবে না, 5 মৌলিক সংখ্যা, বাট 5 দ্বারা হচ্ছে 49 কে ভাগ যাচ্ছে না, 6 যৌগিক সংখ্যা বাদ 7 মৌলিক সংখ্যা, 7 দ্বারা যদি আমরা ভাগ করি 7 × 49, সরি এখানে আসবে হচ্ছে 7 × 49, 7 কে 7 দ্বারা ভাগ করলে আসতেছে 1। তো দেখো আমরা যখন হচ্ছে 147 কে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করতেছি কি পাইতেছি, তাহলে আমরা এখানে লিখতে পারি 147 এর মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করো ভাই। 147 কে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে ভাই, বিশ্লেষণ করে পাই কি পাইতেছি আমরা 147 সমান লিখতে পারি 147 সমান 3 × 7 × 7। তারপরে আমাদের কাজ হচ্ছে এই যে সংখ্যাগুলো পাইছি, 3 পাইছি, 7 পাইছি, 7 পাইছি, এখানে জোড়া করতে হবে। তো ধরো হচ্ছে আমরা যদি এখানে জোড়া করি, তাহলে এদের জোড়া করলে কি পাবো? 3 × 7 × 7। এই যে 7 এবং 7 একই রকম, এই জন্য এই দুইটাকে হচ্ছে আমরা ব্র্যাকেট দিয়ে জোড়া করে ফেললাম। তুমি চাইলে পাশে লিখে দিতে পারো জোড়া করে, জোড়া করে। এই দেখো জোড়া যখন আমরা করে ফেলছি, তখন জোড়া করার পরে দেখতেছি 3 হচ্ছে এখানে অবশিষ্ট আছে, মানে 3 কোনো জোড়ার মধ্যে পড়তেছে না। যখন হচ্ছে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে পূর্ণবর্গ সংখ্যা বের করতেছিলাম, তখন হচ্ছে প্রত্যেকটা জোড়া থেকে একটা করে নিতাম। যেহেতু এখানে কোনো জোড়া নাই, তো এটাকে জোড়া বানাইতে কত দ্বারা গুণ করলে জোড়া পাবো? অর্থাৎ 3 যেহেতু বাকি আছে, 3 এর সাথে আরেকটা 3 গুণ করে দিলে আমরা জোড়া পেয়ে যাবো। তাহলে যেহেতু আমাদেরকে বলছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, তাহলে আমরা 3 এর সাথে 3 কে গুণ করে দিলে হচ্ছে আমরা হচ্ছে পেয়ে যাবো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যাটা। তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে 3 জোড়াবিহীন, এখানে 3 জোড়াবিহীন, 3 জোড়াবিহীন। তারপর লিখবো আমরা সুতরাং 147 কে 3 দ্বারা গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। 147 কে 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে হচ্ছে আমরা হচ্ছে যখন এভাবে বলবো কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে আমরা সহজেই বের করে ফেলতে পারবো। ধরো এর পরে আরেকটা প্রশ্ন দেয়া আছে, খ নম্বরে যে প্রশ্নটা দেয়া আছে সেটা হচ্ছে 384। ধরো খ নম্বরে দেওয়া আছে হচ্ছে 384 কে বের করতে বললাম, বলতে 384 কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তা আমরা হচ্ছে সেম করবো, হচ্ছে 384 কে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করবো। তো আমরা এখানে আমি এখানে হচ্ছে কেটে কেটে লিখে ফেলি 384 কে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে পাই। দেখি আমরা 384 কে কি কি দ্বারা ভাগ করতে পারি। 384
প্রথমে 2 দ্বারা ভাগ করবো, যেহেতু 2 সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। 384 কে যদি 2 দ্বারা ভাগ করি আসবে হচ্ছে 384 ভাগ 2, 2 একে 2, নামবে 1, 8, 9 দোকানে 18, তারপর নামবে হচ্ছে 4, 2 দোকানে 4, আসতেছে 192। তাহলে আমরা এখানে 192 লিখবো। দেন এটাকে আবার 2 দ্বারা ভাগ করি, 192 কে 2 দ্বারা ভাগ করলে কত আসে দেখি। ধর আমরা হচ্ছে 192 কে 2 দ্বারা ভাগ করবো, তাহলে আসবে হচ্ছে 9 দোকানে 18, 1, 2, 6 দোকানে 12, তাহলে 96 আসতেছে 2 দ্বারা ভাগ করলে। আমরা জানি 96 কে আবার 2 দ্বারা ভাগ করতে পারবো। 96 কে যদি 2 দ্বারা ভাগ করি আসবে হচ্ছে 96 কে 2 দ্বারা ভাগ করে দেখো 4 দোকানে 8, 1, 6, তাহলে 8 দোকানে 16, আসতেছে 48। তুমি যদি 48 কে আবার 2 দ্বারা ভাগ করো 24 দোকানে 48, 24 কে 2 দ্বারা ভাগ করো 12 দোকানে 24, 12 কে 2 দ্বারা ভাগ করো 6 দোকানে 12, 6 কে আবার 2 দ্বারা ভাগ করো 3 দোকানে 6, 3 কে 2 দ্বারা ভাগ যাবে না, 3 দ্বারা ভাগ করো 3 একে 3। তো দেখো তুমি হচ্ছে এই যে সংখ্যাগুলো পাইতেছো মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে আমরা 384 কে পাইতেছি। এখানে আমরা লিখে দেই, দেখো আমরা লিখতে পারবো 384 সমান কত কত আসতেছে 2 হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 2 আছে, তুমি 7টা 2 লিখে গেলো, 1 2 3 4 5 6 7টা, দেন হচ্ছে একটা 3 আছে। তারপর তুমি যদি জোড়া করো, ধরো 2 গুণ 2 একটা জোড়া হয়ে গেল। তারপর হচ্ছে এটাকে আমি আবার লিখে ফেলি 2। এবার হচ্ছে আমরা জোড়া করি, এই যে প্রথম 2 গুণ 2 এটা একটা জোড়া হয়ে যাবে, 2 গুণ 2 একটা জোড়া হয়ে যাবে, এই 2 গুণ এই 2 জোড়া হবে। এই 2 আর 3 কিন্তু জোড়া হবে না, কারণ একই রকম না, আমরা হচ্ছে একই রকম গুলোকে নিয়ে জোড়া করব। তো এখানে হচ্ছে 2 এবং 3 দুইটাই জোড়াবিহীন, তো আমরা লিখবো এখানে 2 3 জোড়াবিহীন, 2 3 জোড়াবিহীন। পরবর্তীতে মাঝখানে একটা কথা লিখবো আমরা যদি এখানে লিখি এখানে 2 3 জোড়াবিহীন, ধরো লিখলাম 2 3 হচ্ছে জোড়াবিহীন। তারপর 2 আর 3 কে গুণ করে দিব, সুতরাং 2 গুণ 3 সমান আসতেছে 6। সুতরাং 107 আমাদের যে 384 ছিল প্রশ্নটা, 384 কে 6 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আমাদের হচ্ছে 6 হচ্ছে জোড়া ছাড়া ছিল, তাহলে এই 6 যেহেতু জোড়া ছাড়া মানে 2 এবং 3, 3 দোকানে 6, এখন 6 যদি আমরা কোনোভাবে গুণ করে দিতে পারি তাহলে হচ্ছে এটা জোড়া হয়ে যাবে। এই জন্য বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তারপরে যে প্রশ্নটা আসে ধরো হচ্ছে 1470, 3 নম্বর প্রশ্নটাতে দেওয়া আছে 1470। তো 1470 কে সেম একইভাবে হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করা। তো মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করার পরে তোমরা এটাকে এখানে লিখবা 1470 কে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে পাই। তারপর যেভাবে জোড়া করবা, তারপর যেটা জোড়াবিহীন থাকবে মানে যেটা জোড়া হবে না সেই সংখ্যাটা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো তোমরা হচ্ছে এর পরের অঙ্কটা বাসায় করো, আমরা হচ্ছে এর পরের প্রশ্নে চলে যাই। 4 নম্বর যে প্রশ্নটা আছে সেটাতে দেখি। তো 4 নম্বর তোমাদের বইয়ের 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে, অর্থাৎ প্রশ্নে দেওয়া আছে নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এবং প্রথম প্রশ্ন কতে দেওয়া আছে হচ্ছে 972, অর্থাৎ তোমাদের কাছে যে 972 সংখ্যাটা আছে 972 কে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে হচ্ছে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আসলে এটা আমরা কি করতে পারি, কিভাবে করব, তো সেম একইভাবে একটু আগে যেভাবে তোমরা গুণ করলে করছো, এখন হচ্ছে আমরা জাস্ট ভাগ করার জন্য হচ্ছে একইভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করব। তো আসলে 972 কে যদি আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করি, সবার প্রথমে 2 দ্বারা ভাগ যাচ্ছে। তো দেখি 2 দ্বারা ভাগ করলে 972 কে কত আসে, 972 কে 2 দ্বারা ভাগ করো, 4 দোকানে 8, নামবে 1 আর 7, তো এটা কত আসতেছে 8 দোকানে 16, 1 2, 6 দোকানে 12, তো আসতেছে হচ্ছে 486। তুমি চাইলে 486 কে আবার 2 দ্বারা ভাগ করতে পারো, দেখো 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 দোকানে 6। পরবর্তীতে এটাকে আর 2 দ্বারা ভাগ যাবে না, কারণ 243 হচ্ছে একটা বিজোড় সংখ্যা, এটাকে আমরা একটা 2 দ্বারা ভাগ করতে পারি। 3 দ্বারা যদি ভাগ করার চেষ্টা করি, 243 কে 3 দ্বারা ভাগ করি আমরা, তাহলে 3 8 24, নামবে 3, 3 1 3, তাহলে আসতেছে 81। তাহলে আমরা এখানে 81 বসাই দিয়ে 3 দ্বারা ভাগ করলে 81 কে হচ্ছে আর 3 দ্বারা ভাগ যাবে না। আচ্ছা আমরা যদি ভাগ করি 81 কে 3 দ্বারা ভাগ যায় কিনা দেখি, 3 দোকানে 6, নামবে 2 1, 3 7 21, তাহলে যাইতেছে 3 27 81, 3 27 81,
তারপর 27কে আবার 3 দ্বারা ভাগ করো, 3 নং 27। দেন 9কে 3 দ্বারা ভাগ করলে 3 3 9, 9 3কে আবার 3 দ্বারা ভাগ করলে 3 1 3। তাহলে আমরা পাইতেছি, যদি আমরা এখানে লিখি 972কে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে পাই, 972কে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে পাই। উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে পাই এখানে আমরা 972 সমান লিখতে পারবো, 972 সমান 2 হচ্ছে দুইটা আছে, 2 গুণ 2, তারপর 3 আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 3 আছে, 1 2 3 4 5টা। পরবর্তীতে লাইনে হচ্ছে আমরা জোড়া করে ফেলবো, 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। তুমি যদি এখান থেকে জোড়া করো, দেখো প্রথম 2 আর 2 হচ্ছে জোড়া হয়ে যাবে, তারপর 3 আর গুণ 3 জোড়া হয়ে যাবে, 3 আর গুণ 3 জোড়া হয়ে যাবে। তাহলে আমাদের কাছে এখন হচ্ছে এই যে 3 হচ্ছে জোড়া ছাড়া আছে, এই যে 3 জোড়াবিহীন আছে। তো আমাদেরকে প্রশ্নে যেটা বলছে সেটা হচ্ছে এই যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ এই যে জোড়া ছাড়া যেটা আছে সেটাকে আমরা রাখতে পারবো না। 3 জোড়া ছাড়া আছে, জোড়া ছাড়া যদি 3কে যদি ভাগ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা বর্গ সংখ্যা পাইবো, প্রত্যেক জোড়া থেকে একটা করে নিয়ে গেলে হবে। তাহলে এইটার ক্ষেত্রে যখন তোমাকে ভাগ করবে বলছে তখন জোড়া ছাড়াটা লিখবে, তো বলবা যে এখানে 3 জোড়াবিহীন, এখানে 3 জোড়াবিহীন, 3 জোড়াবিহীন, আর এখানে লিখে দিতে পারো জোড়া করে, জোড়া করে। তো আমরা জোড়াবিহীন পেয়ে গেলাম, যেটা জোড়াবিহীন থাকবে সেইটা দ্বারা ভাগ করে দেব। তাহলে আমরা বলতে পারি 972কে 3 দ্বারা ভাগ করলে, 972কে, সুতরাং 972কে 3 দ্বারা ভাগ করলে, 3 দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে হচ্ছে আমরা এই প্রশ্নটার মাধ্যমে দেখে ফেললাম কিভাবে হচ্ছে কোনো একটা সংখ্যাকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে কি করব। গুণ করলে হচ্ছে প্রথমে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করব, যেটা জোড়া ছাড়া আছে ওইটা জোড়া করার জন্য হচ্ছে ওই সংখ্যা দ্বারা গুণ করে দিলে হচ্ছে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাব। আর যখন আমাদেরকে প্রশ্নে বলবে যে ভাগ করার জন্য, এভাবে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে জোড়া করব, জোড়া করার পর যেটা হচ্ছে জোড়া ছাড়া আছে, যেমন এখানে 3 জোড়া ছাড়া ছিল, 3 দ্বারা ভাগ করে দিব, কারণ আমাদেরকে বলে দিছে ভাগ করে দিতে। তাহলে ভাগ করে দিলে অর্থাৎ বাদ দিয়ে দেয়, 3কে যদি বাদ দিয়ে দেয় তাহলে বাকিটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে প্রত্যেক জোড়া থেকে একটা নিয়ে। তো এই জন্য হচ্ছে যেটা জোড়া ছাড়া থাকবে সেটা দ্বারা হচ্ছে ভাগ করলে ভাগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তারপর আসো 5 নম্বর প্রশ্নে যদি আমরা চলে যাই, তো আসলে হচ্ছে উদাহরণ 4-এর মধ্যে একটা অঙ্ক আছে, দেখো উদাহরণ 4 যদি আমরা করাই আগে, উদাহরণ 4-এ বলে দিছে 8655 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ উদাহরণ 4-এ দেখো 8655 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা। তো প্রশ্নটা যদি দিকে একটু তাকাও, দেখো 8655 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, আগের যে দুইটা প্রশ্ন ছিল 3 নম্বর এবং 4 নম্বর, সেখানে প্রথম প্রশ্নটা বলছিল গুণ করলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, পরের প্রশ্নটা ছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে, আর এখন যে প্রশ্নটা বলছে সেটা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বিয়োগ করলে। তো যখন আমাদেরকে প্রশ্নে বলে দিবে এই ধরনের কোন সংখ্যা দ্বারা বিয়োগ করলে বা যোগ করলে, যোগ করার প্রশ্ন আমরা পরবর্তীতে দেখবো, তখন হচ্ছে আমরা ভাগের সাহায্যে যে ভাগফল বর্গ সংখ্যা বের করা শিখছিলাম সেটা অ্যাপ্লাই করব। আর যখন গুণ এবং ভাগের কথা বলবে তখন হচ্ছে আমরা যে ভাগের সাহায্যে বা মৌলিক উৎপাদকের সাহায্যে যেভাবে পূর্ণবর্গ সংখ্যা বের করছি সেটা ফলো করবো। তার হচ্ছে 8655 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, তখন 8655 হচ্ছে প্রথমে হচ্ছে আমরা
ভাগের সাহায্যে হচ্ছে বর্গ সংখ্যাটা বের করার চেষ্টা করি। 8655। আমরা কিভাবে ভাগের সাহায্যে বর্গ সংখ্যা বের করতাম? এভাবে একটা খাড়া দাগ দিতাম এবং ডান পাশ থেকে জোড়া করতাম। এই যে জোড়া হয়ে গেল দুইটা দুইটা করে। পরবর্তীতে হচ্ছে বাম পাশের জোড়াটাকে এমন একটা সংখ্যা বিয়োগ করব যে সংখ্যাটা হচ্ছে 86 থেকে ছোট বা কম হয়। তো এখানে হচ্ছে কোন সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা, ধরো হচ্ছে আমি 10 নিলাম, যদি 10 কে 10 দ্বারা গুণ করি 100 আসবে, তাহলে আমরা 100 বসাইতে পারবো না। ধরো 9 নিলাম, তাহলে 9 গুণ 9 করলে কত আসবে? 9 9 81। তাহলে যেহেতু 86 থেকে 81 ছোট, এই জন্য হচ্ছে আমরা এখানে 9 বসাবো। 9 এর বর্গ সংখ্যা 81। এখানে আসবে 86 থেকে 81 বাদ দিলে 5, এবং এখানে জোড়াটা নামাবো আমরা, একটা না নামিয়ে জোড়াটা নামাই দেবে, 555 আসে। পরবর্তী কাজ কি ছিল? পরবর্তী কাজ ছিল হচ্ছে এখানে যে ভাগফলটা আসছিল 9, সেটাকে আমরা দ্বিগুণ করে দিব 18। পরবর্তীতে আমরা কি করব? এখানে একটা অঙ্ক বসাবো, যে অঙ্কটা বসানোর ফলে যে সংখ্যাটা তৈরি ওই সংখ্যার সাথে অঙ্কটাকে গুণ করি। ধরো হচ্ছে আমি 4 বসাবো, 184 সংখ্যাটা হয়েছে, 184 কে তুমি 4 দ্বারা গুণ করে দাও। 4 4 16 6 হাতে আছে 1, 4টা 32 কে 33 এর 3 হাতে আছে 3, 4 কে 4 3 7, 736। দেখো আমাদের কাছে আছে 555, 736 আমরা নিতে পারবো না, তাহলে এটা থেকে একটু ছোট সংখ্যাতে আসা। ধরো 183 নিচ্ছি আমি, 3 দ্বারা গুণ করে দেই, 3 3 কা 9, 3 8 24 4 হাতে আছে 2, 3 কে 3 আর 2 হচ্ছে 5, 549। দেখো এটা থেকে ছোট 549, তাহলে আমরা বসাতে পারবো হচ্ছে এখানে 3। আমরা এখানে 3 বসালে এখানে 3 বসাবো, তো এটা আসবে কত? 9। 5 থেকে 9 বিয়োগ করলে 6, হাত আছে 1, 4 কে 5, 5 5 0। তাহলে আমাদের হচ্ছে এখানে দেখো 6 হচ্ছে অবশিষ্ট আছে, এই যে 6 অবশিষ্ট যেহেতু আছে, এই সংখ্যাটাকে যদি আমরা বিয়োগ করতে বলছে, তাহলে তুমি 6 ধরো এখান থেকে বাদ দিয়ে দিলে 8655 থেকে যদি 6 না থাকতো, তাহলে এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা হইতো। তাহলে আমরা লিখতে পারি এখানে 6 অবশিষ্ট আছে। এখানে কি বলবো আমরা? 6 অবশিষ্ট আছে, এখানে 6 অবশিষ্ট আছে। অর্থাৎ হচ্ছে 6 অতিরিক্ত যেহেতু আছে, 6 কে আমরা বিয়োগ করে দিলে হচ্ছে যেটা থাকতো সেটা আমরা পূর্ণবর্গ সংখ্যা হিসেবে লিখতে পারতাম। তাহলে আমরা বলবো সুতরাং 8655 থেকে 6 ক্ষুদ্রতম সংখ্যাটি বিয়োগ করলে 6 ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। বিয়োগ করলে বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তারপরের প্রশ্নটাতে আসলে এরপরে যেটা বলছে উদাহরণ 5 নম্বরে 65 12 01, অর্থাৎ 6,51,201 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমি পুরোটা যদি মুছে দেই, এবং প্রশ্ন যেটাতে বলছে যে 6,51,201, 6,51,201 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, 6,51,201 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা হচ্ছে 5 বলছে। অর্থাৎ এর আগের প্রশ্নটা যদি একটু তাকাও, এর আগের প্রশ্নটা বলছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে। তো যোগ এবং বিয়োগের ক্ষেত্রে হচ্ছে আমরা ভাগের সাহায্যে যে বর্গমূল বের করার নিয়মটা শিখছিলাম, সেই নিয়মটা ফলো করবো। তো এখানে যেটা দেওয়া আছে 6,51,201, এটা আমরা লিখে নেই 6,51,201। তারপর নিয়ম কি ছিল? ডান পাশ থেকে হচ্ছে আমরা জোড়া করবো। ধরো 0 একটা জোড়া হইলো, তারপর হচ্ছে 12তে একটা জোড়া হইলো, এবং 65তে একটা জোড়া হইলো, এবং ডান পাশ হচ্ছে আমরা এভাবে একটা খাড়া দাগ দিব, এবং যে প্রথম যে জোড়াটা আছে বাম পাশ থেকে, যে প্রথম জোড়াটা থেকে কোনো একটা সংখ্যার বর্গ সংখ্যা বিয়োগ করব। তো 65 থেকে ছোট কত আছে? ধরো আমি যদি 9 নেই, তাহলে 9 9 81 আসতেছে, যেটা হচ্ছে 65 থেকে বড়। যদি আমি 8 নেই, 8 গুণ 8, 8 8 64, 65 থেকে ছোট, তাহলে আমরা হচ্ছে এখানে 8 বসালে 8 এর বর্গ হচ্ছে 64, যেটা হচ্ছে 65 থেকে ছোট। 65 থেকে 64 বিয়োগ করবো 1 নামবে, তারপরে জোড়াটা নামাবো 12। এই পাশে হচ্ছে 8 যে ভাগফলটা ছিল, ভাগফলটাকে দ্বিগুণ করে দেবো, তাহলে দ্বিগুণ করে দিলে আসতেছে 8 দোকানে 16। পরবর্তীতে এখানে এমন একটা সংখ্যা বসাবো, অঙ্ক বসাবো, যে অঙ্কটা বসানোর ফলে সংখ্যাটা তৈরি হতেছে, সংখ্যাটাকে হচ্ছে
112 থেকে ছোট হতে হবে। ধরো আমি যদি এখানে 1 দেই, তাহলে 161 গুণ 1 কত আসবে? 161 আসবে। বাট এটা তো 112, তার মানে আমরা 1 বসাইতে পারবো না। তো 1 না বসালে কত বসাইতে পারি? 1-এর নিচে সংখ্যা আছে 0, তাহলে আমরা যদি এখানে 0 বসিয়ে দেই, এখানে 0 বসে দিলাম এবং এখানে 0 বসে দিলাম, তাহলে এখানে কি হবে? 0 হবে, নামবে হচ্ছে 112। পরবর্তীতে আমাদের কাছে আরো একটা জোড়া বাকি রয়েছে, 0-1-0-1 জোড়াটাকে আমরা নামাই ফেললাম। তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে তোমরা এখানে যেটা পাইছো সেটাকে দ্বিগুণ করে দিলে হয়ে যাবে। এই যে এখানে 80 আছে, 80-কে যদি দ্বিগুণ করে দাও তাহলে পাইবো হচ্ছে 160। 160 বসানোর পরে এই যে জায়গাটা আছে এখানে আরেকটা অঙ্ক বসাতে হবে, যাতে হচ্ছে ওই সংখ্যাটা তৈরি সংখ্যাটার সাথে গুণ করতে পারি। ধরো হচ্ছে আমি 5 দিলাম, তাহলে কত আসতেছে? 1 6 0 5 এর সাথে 5-কে যদি গুণ করি, তারপর হচ্ছে 5 5 25, হাতে আছে 2, এখানে 2 বসবে, 5 36 0 হাতে আছে 3, 5 5 3 8, দেখো 8025 আসতেছে। তাহলে আমাদেরকে এখন হচ্ছে আরেকটু বড় সংখ্যা নিতে হবে। তো আমরা যদি বড় সংখ্যা নেই তাহলে হচ্ছে 5 এর পরে তো আমরা 6 নেই। ধরো 1 6 0 6 গুণ হচ্ছে 6, 6 6 36 6 হাতে আছে 3, 6 0 0, তাহলে এখানে 3 থাকবে। তারপর 6 6 36 6 হাতে আছে 3, 6 6 6 3 9, 9636। এটাকে যদি আমরা বসাই দিই 9636। আমরা যদি আরেকটা সংখ্যা নেই, ধরো 1607 যদি নিতাম, কি হইতো আমাদের? 7 7 49, 9 হাতে আছে 4, 6 7 42, 2 হাতে আছে 4, 7 7 4 11, 11249, যেটা হচ্ছে 11201 থেকে বড় হয়ে যায়, কারণ আমরা 7 নিতে পারবো না, 6 নিছি। এখানে 6 বসাই দাও। তোমরা চাইলে এখানে এগুলো ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো, দেন বিয়োগ করে দাও। 1 থেকে 6 বিয়োগ করলে আসবে হচ্ছে 5 হাতে আছে 1, 3 একে 4, 0 থেকে 4 বিয়োগ করলে 6 হাতে আছে 1, 6 কে 7, তারপর হচ্ছে 2 থেকে 7 বিয়োগ করলে 5 হাতে আছে 1, 9 কে 10 1, 1565। দেখো আমরা হচ্ছে 1565 কে হচ্ছে যাইতেছে না, এটা অবশিষ্ট থাকতেছে, ভাগফল থাকতেছে। যেহেতু এখানে 1565 অবশিষ্ট আছে, এখানে ভাগশেষ হচ্ছে 1565 থাকার কারণ হচ্ছে এটা পূর্ণবর্গ সংখ্যা হইতেছে না। তো আমরা লিখতে পারতেছি এখানে সংখ্যাটি 6,51,201 সংখ্যাটি পূর্ণবর্গ নয়, বা সংখ্যাটিকে 6,51,201 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন পূর্ণবর্গ সংখ্যা নয়? কারণ 1565 আছে। তো আমাদের 806 যখন ছিল তখন 806-কে বর্গ করলে আসতেছে হচ্ছে 1565 অবশিষ্ট থাকে। এখন আমরা যদি এই সংখ্যাটাকে যদি পূর্ণবর্গ করতে চাই, পূর্ণবর্গ করতে হলে কি করতে হবে? 806-এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত? 806-এর সংখ্যাটা হবে 807 হয়ে যাবে। 806-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 807। তাহলে আমরা এখানে 807-এর বর্গ সংখ্যাটা বের করি। এখানে 807-এর বর্গ সংখ্যা, 807-এর বর্গ সংখ্যা মানে 807-এর সাথে 807-কে গুণ করে দেই, তাহলে আসবে হচ্ছে 807-কে আমি হচ্ছে ক্যালকুলেটর করে ফেলি। 807 গুণ হচ্ছে 807, তো এটা আসতেছে হচ্ছে 6 5 1 2 4 9, অর্থাৎ 6,51,249, 6,51,249। তুমি যখন 806-কে বর্গ করতেছো, এখানে হচ্ছে এই মানটা থেকে 1565 আমাদেরকে বলছে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করবে। তার মানে 806 যেহেতু আসতেছে না, 807 দ্বারা হচ্ছে আমরা পূর্ণবর্গ সংখ্যা বের করলাম। 807-এর পূর্ণবর্গ সংখ্যা আসতেছে হচ্ছে 6,51,249। প্রশ্নে দেওয়া ছিল 6,51,201। যদি আমরা 48 বাড়াই দিই, তাহলে হচ্ছে আমরা 807 পূর্ণবর্গ সংখ্যাটা পেয়ে যাবো। তো এখন আমরা বলবো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি, অর্থাৎ আমাদের 807-এর বর্গ সংখ্যা হচ্ছে 6,51,249। বিয়োগ করব যে সংখ্যাটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল 6,51,201, আমরা দেখতেছি 48, সুতরাং 48 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। আমি আবার বলি প্রশ্নটাতে কি বলছে। দেখো প্রথমে বলছে 6,51,201-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে তোমার কাছে যে সংখ্যাটা দেওয়া আছে 6,51,201, এটা এখনো পূর্ণবর্গ সংখ্যা না, কারণ হচ্ছে তোমাকে কিছু একটা যোগ করতে বলেই দিছে, যোগ করলে হচ্ছে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তা আমরা হচ্ছে চেক করছি প্রথমে 6,51,201 পূর্ণবর্গ সংখ্যা কিনা। যখন আমরা এটাকে
ভাগশেষের মাধ্যমে ভাগের মাধ্যমে হচ্ছে পূর্ণ সংখ্যা বের করতে যেতেছি, তখন দেখতেছি 1565 অবশিষ্ট আছে, 1565 ভাগশেষ আছে। যেহেতু এখানে কিছু একটা ভাগশেষ আছে, তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, আমরা এখানে লিখে দিছি পূর্ণবর্গ সংখ্যা নয়। তো পূর্ণবর্গ সংখ্যা যেহেতু 806 দ্বারা পূর্ণবর্গ সংখ্যা না, কিছু একটা অবশিষ্ট আছে, তাহলে এটাকে যদি আমরা যোগ করে পূর্ণবর্গ সংখ্যা করতে যাই, তাহলে 806 এর পরের সংখ্যাটা হবে। এই জন্য হচ্ছে আমরা বের করেছি 807 এর বর্গ সংখ্যা কত, 6,51,249। তো দেখো প্রশ্নে ছিল 6,51,201, আর বর্গ সংখ্যা করতে গেলে আমাদের লাগতেছে 6,51,249। 48 যেহেতু আমাদের কাছে কম আছে, সুতরাং 48 ক্ষুদ্রতম সংখ্যাটাকে আমাদের যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তো তোমাদের বইয়ে অনুশীলনী 1.1 একটা প্রশ্ন আছে, সেটাতে বলেছে 5,605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো এখানে 5,605 এর সাথে 5,605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা, ওইটাতেও সেম এভাবে হচ্ছে তোমরা ভাগের সাহায্যে হচ্ছে বর্গ সংখ্যাটা বের করার চেষ্টা করবা। তারপর দেখবা কিছু একটা হচ্ছে ভাগশেষ থাকতেছে, তো অবশিষ্ট যেটা থাকতেছে এটা থাকার কারণে হচ্ছে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হইতেছে না। তো যদি আমরা পূর্ণবর্গ সংখ্যা চাইতেছি, এখানে যে ভাগফলটা আসবে সেটা পরের সংখ্যাটা বর্গ বের করবো, বর্গ বের করলে একটা মান আসবে, যতটুকু ব্যবধান আছে যতটুকু কম আছে সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা।